সকালে তুমি জানতে চেয়েছিলে না কোন অধিকারে আমি জোর খাটাই তোমায়? তখন বলতে পারিনি কারণ আমার মনে কিছুটা হলেও সংশয় ছিল। কিন্তু এখন এই ছেলেটার সাথে তোমাকে দেখার পর সেতুটুকু মুছে গেছে। তাই এখন বলছি শোনো। এক মুহূর্ত থামলো সোহাগ। তার চোখের দৃষ্টি আরও গভীর হয়ে উঠল। আমি তোমাকে ভালোবাসি নওমি, খুব খুব ভালোবাসি। সোহাগের মনে মুখে হঠাৎ করেই কথাটা শুনে নবে যেন আচমকায় স্থির হয়ে গেল। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোরও মুখের ভাবও বদলে গেছে। কিছুক্ষণ আগেও যেখানে হাসি আড্ডা নাচ গান ঘিরে আনন্দ উল্লাসে মুখর ছিল পুরো পরিবেশ, সেখানে এখন সবার চোখে শুধু বিস্ময়। সোহাগ যেন আজ আর কিছুই পরোয়া করছে না। এতদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো আজ রাগের আগুনে একে একে সব বেরিয়ে আসছে। এই যে কিছুক্ষণ আগে তুমি ওর সঙ্গে নাচলে, ও তোমাকে স্পর্শ করলো, বিশ্বাস করো আমার এই বুকটায় জ্বালা ধরে গেছে, জ্বলে পুড়ে খাক হয়ে গেছে এই বুকটা। সে নিজের বুকের উপর হাত রাখলো। এখানে তো রয়েছো তুমি, খুব যত্নে জায়গা দিয়েছি তোমাকে। এখন যার এই স্থান এই বুকে, তাকে কিভাবে অন্য কারোর সাথে দেখবো বলো তো? এতটা উদার নই আমি। সোহাগের কণ্ঠে এবার অভিমান মিশে গেল। আমি হিংসুটে রসগোল্লা, ভয়ঙ্কর রকমের হিংসুটে, হিংসার পাহাড় আমি। তাই আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমি ভাগাভাগি করতে পারি না। এক চুল পরিমাণ জায়গাও কাউকে দিতে পারি না। কিছুক্ষণ থামলো সোহাগ। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটু গেড়ে বসলো নমের সামনে। তারপর ওর ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানি তুমি একজনকে ভালোবেসে নিজের সবটা উজাড় করে দিয়েছিলে, কিন্তু সে তোমাকে সেসবের মূল্য দেয়নি, ঠকিয়েছে, খুব ভয়ঙ্করভাবে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে। কিন্তু সবাই যে তার মতো হবে এটা কেন ভাবছো? পৃথিবীর সব পুরুষ যদি এক হতো, তাহলে তুমি তোমার মায়ের মুখেও শুনতে বিচ্ছেদের গল্প। শুনতে কোনো এক পুরুষ ধোঁকা দিয়ে ছেড়ে গেছে তোমার মাকে। কিন্তু এমন তো হয়নি বলো। তোমার বাবা জীবনের সর্বোচ্চ দিয়ে পূর্ণতা দিয়েছে তোমার মায়ের গল্প। তাই তোমাকে অনুরোধ করছি, প্লিজ একবার শুধু একবার একটা সুযোগ দাও আমায়। আমি দেখিয়ে দেব সব পুরুষ কাপুরুষ হয় না। প্লিজ নওমি, দাও না একটা সুযোগ। আমি সব সময় থাকতে চাই তোমার পাশে। নিধির ভালো আঙ্কেল থেকে বাবা হয়ে উঠতে চাই। বিশ্বাস করো, এই ছেলেটা খুব ভালোবাসে তোমায়, খুব। 23শে আগস্ট 2025, সকাল থেকে ঠিক 10টা। বসুন্ধরা শপিং মলের সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে আরহা, নওমি, সিমরান আর জাওয়াদ। শনিবার হলেও সকাল থেকেই শপিং মলে মানুষের আনাগোনা বেশ ভালোই। কেউ প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত, কেউ বা পরিবারের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আগামীকাল সকাল 9টায় আরহাদের ফ্লাইট। মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি বলতে শুধু ব্যাগ গুছিয়ে ফেললেই তো হবে না, সঙ্গে নিতে হবে প্রয়োজনীয় পোশাক, ব্যক্তিগত জিনিসপত্র, কিছু দামি দরকারি ঔষধ, ট্রাভেল অ্যাক্সেসরিজ আর শেষ মুহূর্তে মনে ভরা টুকিটাকি আর কত কী। তাই আজকের দিনটা শপিংয়ের জন্যই রাখা হয়েছে। যদিও গতকাল আসার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে আসা হয়নি। মায়া শিউলি এসেছে আরহাদের সাথে, নিজেদের জন্য ওদের কিছু কেনাকাটা রয়েছে। তাই সবাই মিলে সকাল সকাল চলে এসেছে বসুন্ধরা শপিং মলে। তবে এই দলটার সঙ্গে আজ শেহজাদ নেই। আফতাব হোসেনের কিছু জরুরি কাজ পড়ে যাওয়ায় সকাল থেকেই তাকে সেগুলো সামলাতে হচ্ছে। আর কাজগুলো একা সামলানো সম্ভব নয় বলেই শেহজাদকেও বাবার সঙ্গ থেকে যেতে হয়েছে। ফলে আরহাদের সঙ্গে শপিংয়ে আসতে পারেনি সে। যদিও আরহাকে এভাবে একা ছেড়ে দিতে শেহজাদের মোটেও ইচ্ছে করছিল না, তাই শেষ পর্যন্ত জাওয়াদকেই তাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছে সে। জাওয়াদ অবশ্য দায়িত্বটা বেশ আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। আরহা একটু দূরে দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। আগামীকালে তারা উঠবে মালদ্বীপের উদ্দেশ্যে। ভাবতে অজান্তে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নীল সমুদ্র, সাদা বালুর সৈকত, আর তার সঙ্গে শেহজাদ। ভাবনাটুকুই যেন মনটা ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক তখনই ওয়াশরুমের দিক থেকে মায়া আর শিউলিকে ফিরতে আসতে দেখা গেল। এতক্ষণ তাদের অপেক্ষাতে দাঁড়িয়েছিল বাকিরা। দুজনকে কাছে আসতেই প্রশ্ন ছুড়ে দিল বাকিদের দিকে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু কিনবে নাকি? আরহা ওদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোদের জন্য তো দাঁড়িয়েছিলাম। এত বড় একটা শপিং মল, চলে গেলে কই খুঁজতি? তাই তো আপু দাঁড়াতে বলেছে। এই যে এই দোকানটায় দেখ, এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছে আমার, চল এটাতেই যাই, এখানকার ড্রেসগুলো বেশ সুন্দর। আরহাত দেখানো দোকানটার দিকে তাকিয়ে মায়া আর শিউরির চোখও চকচক করে উঠল। আসলে তো সুন্দর, চল তাহলে।
আগে ঢুকিয়ে দেখি কী আছে। শিউলি আর মায়া এগিয়ে গেল। আরহ তাদের সঙ্গে যেতে উদ্যত হলো, কিন্তু ঠিক তখনই নমি তাকে থামিয়ে দিল। আরু শোন। হ্যাঁ আপু, তোরা যা, আমার একটা কল করার আছে, আমি কথা শেষ করে আসছি। আরহাত থেমে নবমীর দিকে তাকালো। তুমি এখন আসবে না? আসবো তো, তোরা আগে গিয়ে পছন্দ কর, আমি কলটা শেষ করে আসছি। তারপর নবমী মায়া আর শিউলির দিকে তাকিয়ে একটু গম্ভীর স্বরে বলল, এই তোমরা আরহার একটু খেয়াল রেখো, বেশি হাঁটাহাঁটি করতে দিও না, ওর যা পছন্দ হয় দেখুক, কিন্তু বেশি ক্লান্ত যেন না হয়ে যায়। মায়া সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। আচ্ছা, খেয়াল রাখবো। নবমী এবার আরহার দিকে তাকালো। চোখে মুখে মিশে আছে মায়া আর সতর্কতা। যদিও আরহার প্রেগন্যান্সি এখনও একেবারে শুরুর দিকে, 2 মাসও পুরো হয়নি। এই সময়টায় বাইরে থেকে দেখলে হয়তো তেমন কোনো পরিবর্তনই বোঝা যায় না। তবুও নবমীর কাছে বিষয়টা হালকা করে দেখার মতো মনে হয়নি। শুরুটা যতটা সম্ভব সাবধানে কাটানোই ভালো। আরু, তুই কিন্তু নিজের দিকে খেয়াল রাখবি, বুঝলি? বেশি সময় দাঁড়িয়ে থাকবি না, ক্লান্ত লাগলে সঙ্গে সঙ্গে বসবি। আর কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিবি। আর জাওয়াত, তুমি ওদের সাথে থেকো, একা ছেড়ো না কিন্তু। সবাই মাথা নেড়ে সায় জানিয়ে ভিতরে চলে যেতেই নমি 1 পা 2 পা করে গ্রাউন্ড ফ্লোরে নেমে এলো। অদ্ভুত একটা শূন্যতা এসে বুকের ভেতরটা ঘিরে ধরল তার। কেমন যেন মনে হলো শপিং মলে এত মানুষের ভিড়ের মাঝেও খুব পরিচিত একটা মানুষকে সে খুঁজছে, অথচ মানুষটা এখানে নেই। সোহাগ নামটা মনে পড়তেই বুকের ভেতরটা কেমন করে উঠল নওমের। গত পরশু রাতের পর থেকে ছেলেটার সঙ্গে আর কোনো কথা হয়নি তার। সেদিন রাতে সোহাগের মুখের দিকে তাকিয়েও কোনো উত্তর দিতে পারেনি সে। সোহাগ ভিক্ষুকের মতো পায়ে পড়ে ওকে ভিক্ষা চেয়েছে, কিন্তু নমি একটা শব্দ উচ্চারণ করেনি, বরং সব কিছু এড়িয়ে সেখান থেকে চলে গিয়েছিল। সোহাগ পেছন পেছনে এসেছিল, কিন্তু নমি ইচ্ছে করে একবারও ফিরে তাকায়নি। এরপর একটা পুরো দিন কেটে গেছে, সোহাগ একবারও ফোন করেনি। অদ্ভুত ব্যাপার হলো, এই একটা বিষয়ই যেন নমির বুকের ভেতরটা সবচেয়ে বেশি পুড়িয়ে দিচ্ছে। ছেলেটা তো এমন ছিল না, প্রতিদিন কতবার ফোন করতো, কখনো কারণে, কখনো অকারণে, কখনো শুধু বিরক্ত করার জন্য, আবার কখনো হয়তো নিছক তার গলাটা শোনার জন্য। নবমী বিরক্ত হয়ে ফোন কেটে দিলেও কিছুক্ষণ পর আবার ফোন আসতো। একবার না ধরলে দুবার, দুবার না ধরলে আরও কয়েকবার। যেন ফোন না করে থাকাটাই সোহাগের কাছে অসম্ভব কোনো ব্যাপার। আর এখন পুরো একটা দিন পেরিয়ে গেল, অথচ একটা ফোনও নেই। নবমী নিজেও কয়েকবার কল করেছে, কিন্তু সোহাগের ফোন বন্ধ। নিজের অজান্তেই আবার ফোনটা হাতে তুলে নিল নবমী। স্ক্রিনের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। কোনো মিসড কল নেই, কোনো মেসেজ নেই, কিছুক্ষণ কিছুই নেই। চোখের পাতা ধীরে ধীরে নেমে এলো। কেমন যেন বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো, এটাই তো ভালো। সোহাগকে সে কোনো উত্তর দেয়নি, বরং সেদিন রাতে নিজের ভালোবাসার কথা বলার পরও নমের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে অত রাতেই চলে গিয়েছিল ছেলেটা। হয়তো সোহাগ বুঝে গেছে তার আর কোনো আশা নেই, হয়তো তাই আর ফোন করছে না, হয়তো এবার সত্যিই দূরে সরে যাচ্ছে। এটাই তো চেয়েছে সে। রায়হানের বিশ্বাসঘাতকতার পর নতুন করে কোনো পুরুষকে বিশ্বাস করতেও তো ভয় লাগে। বিয়ের আগে রায়হানও তো এমন ছিল, ভালোবাসা, গিফট, কেয়ার এসবের কোনো অভাব রাখেনি সে। অথচ বিয়ের পর এখন সোহাগও যদি এমন হয়, তখন কি হবে? একবার ঠকে কোনো মতে বাচ্চাটাকে নিয়ে বেঁচে আছে সে, এখন যদি দ্বিতীয়বার ঠকে, তাহলে হয়তো বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। কথাটা ভাবতেই নমির বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এইসবের জন্য যদি সোহাগ দূরে চলে যায় তাহলে তো ভালো, কিন্তু ওর এত কষ্ট কেন হচ্ছে? সোহাগ ওকে ভালোবাসে, সে তো নয়, তাহলে সোহাগ দূরে সরে গেলে তার এমন লাগছে কেন? নমিন নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেল না, বরং যতবার নিজেকে বোঝাতে গেল যে সোহাগের ফোন না করাটাই স্বাভাবিক, ততবারই ভেতরের অস্থিরতাটা যেন আরও বেড়ে গেল। সে ধীরে ধীরে চারপাশে তাকালো, কোথাও সোহাগ নেই। একবার মনে হলো হয়তো একটু পরে কোথাও থেকে হঠাৎ এসে দাঁড়াবে ছেলেটা। আগের মতো মুখে সেই দুষ্টু হাসি নিয়ে বলবে, রসগোল্লা, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু কেউ এলো না। নমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কেন এমন হচ্ছে? কেন সোহাগের অনুপস্থিতিটা আজ এতটা চোখে পড়ছে? কেন বারবার ফোনটা হাতে নিতে ইচ্ছে করছে? কেন মনে হচ্ছে একবার ছেলেটার সঙ্গে কথা বলতে পারলে বুকের ভেতরের এই অদ্ভুত অস্থিরতাটা হয়তো একটু কমে যেত?
নমি ভ্রুকুচকে আবার ফোনের স্ক্রিনের দিকে তাকালো। নিজের এই অদ্ভুত আচরণের কোনো মানেই খুঁজে পেল না সে। সোহাগের সেই মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। গত পরশু রাতে তার চোখে যে ভালোবাসা ছিল, যে অসহায় আকুতি ছিল, সেটা নমি যতই ভুলতে চাইছে ততই যেন স্পষ্ট হয়ে উঠছে। আমি তোমাকে ভালোবাসি নমি, খুব খুব ভালোবাসি। কথাটা মনে পড়তেই নমির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। চোখ দুটো অশ্রুতে ভরে উঠল ওর। কেন চোখে পানি আসছে সে জানে না, শুধু এতটুকু জানে সোহাগকে সে মিস করছে, ভীষণ মিস করছে। তার কণ্ঠটা, তার বিরক্ত করা, তার অকারণ ফোন, তার রসগোল্লা ডাক, এমনকি তার সঙ্গে ঝগড়া করাটাও, সব কিছু। নমি চোখের কোণটা আঙুল দিয়ে মুছে নিল, তারপর নিজেকে শক্ত করার চেষ্টা করলো। আর থাকতে পারল না সে, আবারও কল করলো সোহাগের নাম্বারে। এবার কল ঢুকলো, একবার রিং হলো, দুবার, তিনবার। প্রতিটা রিংয়ের সঙ্গে যেন জোরে ধকধক করতে লাগলো নমির বুকের ভেতরটা। ধরুন সোহাগ, একবার শুধু ধরুন, কিছু বলবো না, শুধু আপনার গলাটা শুনবো, প্লিজ ফোনটা ধরুন। কিন্তু ও পাশে কেউ ফোন ধরলো না। রিং হতে হতে একসময় কলটা কেটে গেল। নমি স্থির হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর আবার কল করলো, এবারও একই। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। নমির চোখ দুটো ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। কেন ধরছে না? সোহাগ কি ইচ্ছে করে ফোনটা ধরছে না, নাকি সত্যিই তার কাছে ফোন নেই, নাকি? আর ভাবতে পারল না নমি। ঠোঁট কাঁপতে শুরু করলো। বুকের ভেতর এতক্ষণ ধরে জমিয়ে রাখা অভিমান, ভয় আর কষ্ট, অস্থিরতা যেন একসঙ্গে গলার কাছে এসে আটকে গেল। তৃতীয়বার কল করেও যখন সাড়া পেল না, তখন আর নিজেকে ধরে রাখতে পারল না সে। চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তারপর আরেক ফোঁটা। নমি দ্রুত মুখ ফিরিয়ে নিল। আশেপাশে এত মানুষ, কেউ যেন দেখে না ফেলে, কিন্তু চোখের পানি কি আর এত সহজে আটকানো যায়? সে হাতের তালু দিয়ে চোখ মুছে নিল। কাজ হলো না, বরং এবার কান্নাটা আরও বেড়ে গেল। নমি ফোনটা শক্ত করে মুঠোয় চেপে ধরে ধীরে ধীরে বাইরে এসে নিজেদের পার্কিং করা গাড়িতে গিয়ে বসে পড়ল। এরপর আর সামলাতে পারল না নিজেকে। ফোনে সোহাগের একটা ছবি বের করে হাউমাউ করে কেঁদে উঠল সে। এতটা কাঁদছে যে হেঁচকে উঠে গেছে, কাঁধ কাঁপছে, চোখের পানি থামছেই না। কেন কাঁদছে সে? সোহাগ তো শুধু ফোন ধরেনি, শুধু একটা ফোন, এতটুকু একটা ব্যাপারে কেউ এভাবে কাঁদে? নমিন নিজেকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু মন কোনো যুক্তি শুনল না। বরং সোহাগের মুখটা আরও স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। নমির বুকটা মোচড় দিয়ে উঠল। হয়তো সোহাগ কষ্ট পেয়েছে, হয়তো তার চলে যাওয়াটা ছেলেটাকে খুব বেশি আঘাত করেছে, হয়তো সোহাগ ভেবেছে নমি তাকে একেবারে চায় না। ভাবনাটা আসতেই বুকের ভেতরটা হু হু করে উঠল। দুপুর প্রায় 2টো বাজে। সারাদিনের কেনাকাটা শেষে ক্লান্ত শরীর নিয়ে মির্জা বাড়িতে ফিরল সবাই। শপিং মলের ভিড়, এক দোকান থেকে আরেক দোকানে ঘোরাঘুরি, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, সব মিলিয়ে আরহার পা দুটো যেন আর চলতেই চাইছে না। সবকিছু ড্রয়িং রুমে মমতাজ বেগম, নমি আর সিমরানের কাছে দিয়ে নিজের ঘরে এসে ঢুকেই সে দেখলো শেহজাদ কারো সঙ্গে ফোনে কথা বলছে। দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য থেমে গেল আরহা। শেহজাদের মুখটা বেশ গম্ভীর, আর ফোনের ওপাশে থাকা মানুষটার কথাও মন দিয়ে শুনছে সে। আরহা বুঝতে পারল নিশ্চয়ই সোহাগের সঙ্গে কথা বলছে। তাই কোনো প্রশ্ন না করে চুপচাপ আলমারি খুলে প্রয়োজনীয় একটা ড্রেস বের করে নিল। এরপর শেহজাদকে বিরক্ত না করে ওয়াশরুমে ঢুকে গেল। দীর্ঘ সময়ের শপিংয়ের ক্লান্তি আর শরীরের অস্বস্তিটা যেন ঠান্ডা পানির সঙ্গে ধুয়ে গেল কিছুটা। প্রায় অনেকটা সময় ধরে শাওয়ার নিয়ে ভেজা চুল মুছতে মুছতে যখন ওয়াশরুম থেকে বের হলো, তখন ঘরের দৃশ্যটা বদলে গেছে। শেহজাদ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসে আছে, এক হাতে ফোন আর চোখ পুরোপুরি স্ক্রিনে। আরহা দৃশ্যটা দেখে অজান্তে মুচকে হাসল। লোকটা যত বড় অফিসারই হোক, ফোন হাতে পেলে মাঝে মাঝে একেবারে বাচ্চা হয়ে যায়। চুল মুছতে মুছতে বিছানার দিকে এগিয়ে এসে আরহা জিজ্ঞেস করলো, নামাজ পড়েছ? শেহজাদের চোখ অবশ্য তখনও ফোনে। শুধু মাথাটা একবার নাড়ল। হুম। কখন? এই তো কিছুক্ষণ আগে। আরহা সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তারপর হঠাৎ যেন কিছু মনে পড়তেই শেহজাদ ফোন থেকে চোখ তুলে আরহার দিকে তাকালো। তুই পড়েছিস? আরহা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। হুম, শপিং মলে পরে নিয়েছি, না হলে আরও আগে ফিরতে পারতাম। শেহজাদ এবার আবার ফোনের দিকে তাকিয়ে থেমে মত্ত হলো। কয়েক সেকেন্ড নীরবতা। আরহা চুল মোছা শেষ করে বিছানার পাশে দাঁড়িয়ে হঠাৎ জিজ্ঞেস করলো,
সোহাগ ভাইয়ার সঙ্গে কথা বলছিলে? শেহজাদের আঙ্গুল গেমের স্ক্রিনে থেমে গেল। একটু পর ফোনটা নামিয়ে পাশে রেখে দীর্ঘশ্বাস ফেলল সে। হুম, কথা বলছিলাম। আরহা বুঝতে পারল কথাটা স্রেফ কথার কথা নয়, শেহজাদের মুখের গম্ভীর্যটাই সেটা বলে দিচ্ছে। সে টাওয়ালটা রেখে ধীরে ধীরে শেহজাদের পাশে এসে বসলো। কি হয়েছে? এমন লাগছে কেন? সোহাগ ভাইয়া কিছু বলেছে? শেহজাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, ছেলেটা খুব ভেঙে পড়েছে আরহা। আরহার মুখের হাসিটা মিলিয়ে গেল। শেহজাদ এবার একটু থেমে ধীরে বলল, সোহাগ সত্যি আপুকে ভালোবাসে, ওর সঙ্গে কথা বললে বোঝা যায়। আর আমার তো বন্ধু সে, একদিন দুদিনের পথ চলা নয় আমাদের। তাই ওকে আমি খুব ভালো করে বুঝতে পারি। সেদিন রাতের পর থেকে নিজেকে সামলাতে পারছে না। আপু কোনো উত্তর দেয়নি, বরং চলে গেছে। এই ব্যাপারটা ওকে ভেতর থেকে খুব কষ্ট দিচ্ছে। আজকেও তোমরা কোথায় ছিলে, কি কি কিনছো, সবটা নিজে আড়াল থেকে খেয়াল করেছে। আপু কেঁদেছে গাড়িতে বসে। আপু ওকে কল করেছে কিন্তু ও ধরেনি, সবটা বলল। আরহা চুপ করে শুনল, কিছু বলল না। শুধু ধীরে ধীরে এগিয়ে এসে শেহজাদের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। শেহজাদা স্বাভাবিকভাবেই এক হাত দিয়ে আরহাকে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর আরহা খুব শান্ত গলায় বলল, সমস্যা নেই। কিসের সমস্যা নেই? আরহা তার বুকের উপর গাল রেখে মৃদু হেসে বলল, কাল তো দুজনেই আমাদের সঙ্গে যাচ্ছে তাই না? তারপর প্রায় 7 দিন একসঙ্গে থাকবো সবাই। তখন কিছু একটা করা যাবে, সময় আছে। একটু থেমে আরহা আরও নিচু গলায় বলল, শুধু সোহাগ ভাইয়া নয়, আজ আপুকে আমিও কাঁদতে দেখেছি শপিং মলে। শেহজাদের চোখে এবার বিস্ময় ফুটে উঠল। সত্যি আপু কাঁদছিল? আরহা মাথা নাড়ল, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার মনে হয় আপুও সোহাগ ভাইকে ভালোবাসে। শুধু আপু নিজেই সেটা বুঝতে পারছে না, কিংবা বুঝলেও মানতে চাইছে না। রায়হান যেভাবে আপুর বিশ্বাসটা ভেঙেছে, তারপর আবার কাউকে বিশ্বাস করা নিশ্চয়ই সহজ না। সোহাগ ভাইয়া যতই ভালো থাকুক, যতই আপুকে ভালোবাসুক, আপু ভয় পাচ্ছে। আবার যদি ঠকে যায়, আবার যদি বিশ্বাস করে সবটা দিয়ে দেয়, আর শেষে সেই মানুষটাও ছেড়ে চলে যায়। শেহজাদের মুখটা নরম হয়ে এলো। আরহা ধীরে ধীরে শেহজাদের বুকের ওপর আঙুল চালাতে চালাতে বলল, তবে আমার মনে হয় সোহাগ ভাইয়া যদি একটু ধৈর্য ধরে, আপুকে সময় দেয়, তাহলে সব ঠিক হয়ে যাবে। আর মালদ্বীপে গিয়ে ওদের দুটোকে যেভাবেই হোক এক করতেই হবে। তুমি আর আমি মিলে কিছু একটা করবই। সাথে আমাদের মিত্র বাহিনী তো আছেই, দরকার হলে ওদেরও সাথে নেব, বুঝলে? শেহজাদ কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে আরহার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, ওদের থেকে তো দেখছি তুই বেশি এক্সাইটেড। আরহা বিন্দু মাত্র লজ্জা না পেয়ে সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, সে তো হবেই। শেহজাদ এবার হেসে ফেলল। কেন? আরহা একটু উঠে শেহজাদের চোখের দিকে তাকালো, তারপর একেবারে স্বাভাবিক ভঙ্গিতে বলল, কারণ কোনো ভালোবাসার জুটি আলাদা হোক সেটা আমি চাই না। প্রিয় মানুষকে ভালোবাসেও তাকে না পাওয়া যে কতটা কষ্টের সেটা জানি আমি। তাই আমি চাই না ওরাও এই কষ্টটা ভোগ করুক। আমরা যেমন একসঙ্গে আছি, তেমন আপু আর সোহাগ ভাইয়াকেও একসঙ্গে দেখতে চাই। আপু সুখী হলে আমার ভালো লাগবে। আর সোহাগ ভাইয়া তো এমনিতেই পাগল হয়ে আছে আপুর জন্য। শেষ কথাটা বলে নিজেই হেসে ফেলল আরহা। শেহজাদা মাথা নাড়িয়ে হাসল। তারপর আরহাকে আরও কাছে টেনে নিয়ে গম্ভীর হওয়ার ভান করে বলল, বেশ, তাহলে ম্যাডামের প্ল্যান কি? আরহা সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, প্ল্যান খুব সিম্পল। কি? মালদ্বীপে গিয়ে দুজনকে এক করতে হবে, তারপর দেশে ফিরেই। কথাটা শেষ করার আগেই শাহজাদ বুঝে ফেলল। তার হাসি আরও চওড়া হয়ে গেল। তা দেখে আরহা চোখ টিপে বলল, তারপর দেশে ফিরে দুটোকে একসঙ্গে বিয়ের আসরে বসাবো। দরকার হলে মামার সাথে আমি কথা বলবো, তবু এক করতেই হবে। রনির সুন্দরী মিস আর নিধির ভালো আঙ্কেলকে এক করতেই হবে। কথাটা বলে শাহজাদের বুকের উপর মাথাটা আবার রেখে চোখ বন্ধ করল সে। মুখে তখনও ছোট্ট একটা হাসি। মনে মনে যেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছে নমি আর সোহাগ পাশাপাশি দাঁড়িয়ে আছে। দুজনের মুখে অভিমান নেই, দূরত্ব নেই, আছে শুধু ভালোবাসা। আরহা আস্তে করে শাহজাদের টি শার্টটা মুঠোয় চেপে ধরল। তার নিজের ভালোবাসাটা যেমন পূর্ণ হয়েছে, তেমনি সে চায় তার আপন মানুষগুলোর ভালোবাসাটাও পূর্ণ হোক। কারণ ভালোবাসার মানুষ আলাদা হোক, এটা সে সত্যিই চায় না। শেহজাদ বিছানার কোণ থেকে ফোনটা তুলে টেবিল সাইডের ওপর রেখে দিল। তারপর একটু নিচে হতেই আরহার সঙ্গে সঙ্গে দুহাত বাড়িয়ে শেহজাদকে জড়িয়ে ধরে একেবারে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো তার বুকের সঙ্গে লেপ্টে শুয়ে পড়ল। শেহজাদের ঠোঁটের কোণে আপনা আপনি মুচকি হাসি ফুটে উঠল। এই মেয়েটার একটা স্বভাব আছে,
যতই বুকে ফাজলামি করুক, শেষমেশ শেষে তার বুকের উপরই জায়গা করে নেবে। আরহাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল শেহজাদ। হঠাৎই মাথার ভেতর একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মুখটা সামান্য গম্ভীর করে বলল, সারাক্ষণই তো অন্যরা কাকে ভালোবাসে, কে কাকে ভালোবাসে এসব নিয়ে ভাবিস, কিন্তু আমি যে জলদান্ত একটা মানুষ, কই আমার দিকে তো ফিরেও তাকাস না। তুই কি আদৌ ভালোবাসিস আমাকে আরও? শেহজাদের বুকের ওপর মাথা রাখা আরহা সঙ্গে সঙ্গে মুখ তুলে তাকালো। চোখ দুটো বিস্ফোরিত। কয়েক সেকেন্ড এমনভাবে তাকিয়ে রইল যেন জীবনে এর চেয়ে হাস্যকর প্রশ্ন আর শোনেনি। তারপর নিজে ওকে বিভ্রান্ত করতে নাক সিটকে বলল, ভালোবাসা? সেটাও আবার তোমার মতো ডিগ্রিধারী ফাজিলকে? উহুম, আমার ভালোবাসাটাও ঠুনকো নয়। শেহজাদ ভ্রু কুচকে তাকালো। মানে? আরহা এবার গম্ভীর মুখ করে বলল, মানে আবার কি? আমি তো তোমাকে ভালোবাসি না। এই যে সবার সামনে তোমার সাথে ভালোবাসার মতো আচরণ করি, সেসব তো লোক দেখানো। আসলে এগুলো সব অভিনয় আমার। সেদিন তোমার ফ্ল্যাটে লোকগুলোর ওখানে ধরা পড়েছিলাম, তাই বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে তোমাকে। না হলে কখনোই বিয়ে করতাম না। একটু থেমে এমন একটা ভাব করলো যেন খুব গুরুত্বপূর্ণ কোনো সত্যি কথা প্রকাশ করছে। কারণ আমি তো অন্য কাউকে ভালোবাসি। এখন তুমি বলো, অন্য কাউকে মনে রেখে একজনকে কি সত্যি ভালোবাসা যায়? শেহজাদ প্রথমে কিছুই বুঝতে পারল না। চোখের পলক পড়া পর্যন্ত যেন ভুলে গেল। এদিকে আরহাতও পারছে না শব্দ করে হাসতে, তবুও জোর করে মুখটা গম্ভীর রেখেই চুপ করে রইল সে। শেহজাদের মাথার ভেতরে যেন একসঙ্গে 100টা প্রশ্ন ঘুরতে লাগলো। অন্য কেউ মানে? তার পেঙ্গুইন তাকে ভালোবাসে না? আর তো তার বউ, নিজে হাতে এত যত্ন করে রাখে, যাকে একটু অসুস্থ হলে যার জন্য তার বুকের ভেতরটা অস্থির হয়ে যায়, যার প্রতিটি ছোটোখাটো আয়োজন প্রয়োজন পর্যন্ত সে খেয়াল রাখে, যে এখন তার সন্তানকেও নিজের ভেতরে ধারণ করেছে। আর সেই মেয়েটাই কিনা বলছে সে অন্য কাউকে ভালোবাসে। শেহজাদ আর শুয়ে থাকতে পারল না, তড়িঘড়ি করে উঠে বসে আরহার হাত ধরে তাকেও টানতে লাগলো। আরহা মুখ নিচু করে ফেলছে, ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা কোনো মতো চেপে রেখেছে সে। শেহজাদ সেদিকে খেয়ালই করলো না। তার চোখে মুখে এখন নিগাদ জেলাসি। এই এই ফাজিল মেয়ে, ওঠ, শুয়ে থাকবি না, ওঠ বলছি। নিজে আরহাকে টেনে নিজের সামনে বসিয়ে দিয়ে এবার একেবারে জিজ্ঞাসাবাদের ভঙ্গিতে বলল, অন্য কাউকে ভালোবাসিস মানে? কাকে ভালোবাসিস তুই? এতদিন বললি না কেন? আর কে সে? বাড়ি কই তার? আরহা মুখটা গম্ভীর রাখার সর্বোচ্চ চেষ্টা করলো। সে কে তোমাকে কেন বলবো? পাছে তুমি ঝামেলা পাকাবে। দরকার নেই, বলবো না। শেহজাদের মুখ কালো হয়ে গেল সঙ্গে সঙ্গে। চোখ দুটোতে যেমন একদিকে ঈর্ষা জমেছে, তেমন পানিও টলমল করছে। আরও ভালো হচ্ছে না কিন্তু। বল সে কে? চিৎকার করে। চিৎকার করছো কেন? বললাম তো বলবো না। আমি চিৎকার করছি না, আমি খুব শান্তভাবে জানতে চাইছি কে সে। আর হাঁটুটের কোণে হাসি লুকিয়ে বলল, সে আমার মনের মানুষ। শেহজাদের চোখ আরও সরু হয়ে এলো। মনের মানুষ? হুম। আর আমি? তুমি আমার দুর্ভাগ্য। শেহজাদ হতবম্ব চোখে তাকিয়ে রইল। দুর্ভাগ্য? হুম। জানো সে কত ভালো? তুমি যখন কোয়ার্টারে ছিলে তখন রোজ দেখা করতাম আমরা। রাত হলে সে আমাকে লং ড্রাইভে নিয়ে যেত। ফুচকা খেয়েছি একসাথে, হাতে হাত রেখে বৃষ্টি বিলাস করেছি, আরও কত কি। আর সেও দেখতে কত সুন্দর। আর তোমাকে দেখো, সারাক্ষণ গম্ভীর মুখ করে ঘুরে বেড়াও। শেহজাদ এবার পুরোপুরি খেপে গেল। এই, আমার চেহারা নিয়ে কথা বলবি না, আগে বল এই ব্যাটাকে। আরেকটু গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, তোমাকে বলবো কেন? সে আমার মনের মানুষ, আর খুব সুন্দর দেখতে। শেহজাদের চোয়াল শক্ত হয়ে গেল। খুব সুন্দর দেখতে? একদম, আমার চেয়েও। আরহা এবার কয়েক সেকেন্ড শেহজাদের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, হুম, সে তোমার চেয়েও সুন্দর। তার তো তুলনাই হয় না, একেবারে চাঁদের মতো সুন্দর। শেহজাদ যেন বুকের ভেতর একটা ধাক্কা খেল। কি? আরহা এবার আর হাসি আটকাতে পারল না। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠতে দ্রুত মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। কিন্তু শেহজাদের চোখে তখন কেবল ঈর্ষা। আরও শেষবারের মতো জিজ্ঞেস করছি, কে সে? আরহা এবার তার দিকে তাকিয়ে একেবারে নির্বিকার মুখে বলল, তাকে তোমাকে দেখাবো কেন? আমার মনের মানুষকে তোমার মতো মানুষের সামনে এনে দেখিয়ে কালো নজর লাগাবো নাকি? শেহজাদ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর চোখ কুঁচকে বলল, আমার মতো মানুষ? আরহা মাথা নাড়ল। হুম। কি সমস্যা আমার মধ্যে? অনেক। কি কি? আরহা আঙ্গুল গুনতে শুরু করলো।
ফাজিল, বেয়াদব, অহংকারী, জেলাস। আর শেহজাদ আর শুনল না। এক ঝটকায় আরহাকে নিজের দিকে টেনে নিয়ে চোখ শুরু করে বলল, চুপ, বেশি কথা বলবি না, আগে ওই সুন্দর ছেলেটার নাম বল। এবার আরহা সত্যি হেসে ফেলল। হাসতে হাসতে শেহজাদের বুকের উপর মাথা রেখে বলল, এ কি, তোমার তো হার্টবিট বেশ জোরে হচ্ছে, আর আমি কেমন পোড়া পোড়া গন্ধও পাচ্ছি। এই ক্যাপ্টেন, তুমি কি কোনো কারণে জেলাস ফিল করছো? শেহজাদ থমকে কিছুক্ষণ আরহার দিকে তাকিয়ে রইল। তারপর বুঝতে পারল ব্যাপারটা। চোখে মুখে ধীরে ধীরে অবিশ্বাস ফুটে উঠল। তুই আমাকে জেলাস করাচ্ছিস? আরহা সঙ্গে সঙ্গে মুখ গভীর করে ফেলল। আমি? না তো। আরু? কি? শেহজাদ দাঁতে দাঁত চেপে বলল, ওই মনের মানুষটাকে। আরহা এবার আর কিছু বলল না, শুধু তার বুকের সঙ্গে আরও একটু গুটিসুটি মেরে লেপটে গিয়ে মিটমিট করে হাসতে লাগলো। আর শেহজাদ, তার মাথায় তখন একটাই চিন্তা, এই মেয়েটাকে আজকে কথা বলাতেই হবে। আরহা এবার একটু নরম হলো। শেহজাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সেই মানুষটা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, যাকে আমি অবুঝ সময় থেকে ভালোবাসি, যাকে বুঝতামই না ভালোবাসার যখন বুঝতামই না ভালোবাসার মানে কি, তখন থেকেই ভালোবাসি। আর তার নাম হচ্ছে। শেহজাদ ঝুঁকে এলো। কি? আর হাত থামলো। শেহজাদ অধৈর্য হয়ে বলল, কি নাম বল। নাম তার হচ্ছে। শেহজাদের ধৈর্য যেন ফুরিয়ে এলো, কিন্তু কিছু বলল না। নাম শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। আরহা মুখে গম্ভীর এনে বলল, তার নাম হচ্ছে আরু। কি, এত ভনিতা করছিস কেন, নামটা বল। আরহা এবার আর হাসি ধরে রাখতে পারল না, কিন্তু তবুও শেষ মুহূর্ত পর্যন্ত নাটক চালিয়ে গেল। তার নাম হচ্ছে। এক সেকেন্ড থেমে আচমকা চিৎকার করে উঠল, শেহজাদ, আরুর বাচ্চা, তোর এমন ভনিতার জন্য আমার হার্ট অ্যাটাক হলে তার জন্য তুই দায়ী থাকবি। এই নোটপ্যাডটা নিয়ে আয়, আমি লিখে দিচ্ছি। আমার মৃত্যুর জন্য দায়ী আমার এই বউ। আরহা এবার হেসে ফেলল। শেহজাদ বিছানার পাশে রাখা নোটপ্যাডটার দিকে হাত বাড়াতেই আরহা হেসে মাথা নাড়ল। তারপর একটু কাছে এসে শেহজাদের চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আর জ্বালাবো না বলছি। শেহজাদ সঙ্গে সঙ্গে থেমে গেল। আরহা এবার মিষ্টি একটা হাসি দিয়ে খুব যত্ন করে উচ্চারণ করলো, তার নাম হচ্ছে ক্যাপ্টেন শেহজাদ মির্জা। শেহজাদের মুখের রাগটা মুহূর্তেই কোথায় যেন হারিয়ে গেল। আরহা থামল না। মির্জা বাড়ির বড় ছেলে সে, মমতাজ মির্জার কুড়িয়ে পাওয়া আদরের ধন, আফতাব মির্জার হৃৎপিণ্ড, নমি আর সিমরান মির্জার টমেটো মার্কা ভাই। শেহজাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। আরহা এবার আরও একটু ঝুঁকে এসে বলল, আর আমার বাচ্চার হবু বাবা। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেহজাদ যেন একেবারে নিঃশেষ হয়ে গেল। ঠাস করে পা দুটো আসমানে উঠিয়ে উঠিয়ে সোজা করে চিত হয়ে শুয়ে পড়ল সে। আরহা কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল, তারপর আর নিজেকে সামলাতে পারল না। অট্ট হাসি দিয়ে হাসতে হাসতে একেবারে লুটুপুটি খেতে লাগলো। কি হলো ক্যাপ্টেন সাহেব? শেহজাদ কোনো উত্তর দিল না। চোখ বন্ধ করে এক হাত কপালের ওপর রেখে পড়ে রইল। আরহা হাসতে হাসতে তার পাশে গিয়ে বসল। এই যে, এতক্ষণ তো খুব সাহস দেখাচ্ছিলে, কে সে, কি করে, বাড়ি কই, সব জানতে চাচ্ছিলে। এখন নিজের নাম শুনে বিছানায় লাশ হয়ে পড়ে আছো কেন? শেহজাদ ধীরে ধীরে চোখ খুলল। চোখে বিরক্তি, মুখে অসহায় ভাব। তুই একদিন আমাকে সত্যি হার্ট অ্যাটাক করাবি আরু। আরহা আবার খিলখিল করে হেসে উঠল। শেহজাদ তার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে নিয়ে তার রাগ করা যায় না, জেলাস হওয়া যায়, অভিমান করা যায়, মাঝে মাঝে বকাও দেওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত এই মেয়েটার একটুখানি হাসির কাছেই তার সমস্ত রাগ হার মানে। আরহা হাসতে হাসতে ঝুঁকে তার গালে আলতো করে একটা চুমু দিয়ে বলল, আমার ভালোবাসার মানুষকে এত সহজে হার্ট অ্যাটাক করাবো নাকি? আমি তো তোমাকেই ভালোবাসি ক্যাপ্টেন। এই যে কিছুক্ষণ আগে যা যা বললাম তা কল্পনায় পূরণ করি আমি তোমার সাথে। তোমার তো ডিউটি, কিন্তু আমার তো এইসব করতে মন চায়, তাই কল্পনাতেই এমন একটা জগৎ তৈরি করে নিয়েছি। ওখানে আমি চাইলে তোমার সাথে ঘুরতে পারি, লং ড্রাইভে যেতে পারি, বৃষ্টি বিলাস করতে পারি, সব কিছু করতে পারি। শেহজাদ অসহায় চোখে তাকালো আরহার দিকে। দেশ রক্ষার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছে সে বহু আগে। এই দায়িত্বের কাছে নিজের ইচ্ছে, নিজের আরাম, এমনকি নিজের ভালোবাসাকেও বহুবার পিছিয়ে দিতে হয়েছে তাকে। কিন্তু আজ আরহা যখন এভাবে তার সামনে বসে নিজের ছোট ছোট স্বপ্নগুলোর কথা বলল, তখন যেন বুকের ভেতর কোথাও একটা চাপা দীর্ঘশ্বাস জমে যাচ্ছে আজ। কত সহজে কিছু চাওয়া মেয়েটার, তার একসঙ্গে একটু ঘুরতে যাওয়া, লং ড্রাইভে বের হওয়া, বৃষ্টিতে ভেজা কোনো এক বিকেলে কোনো কাজ ছাড়া পাশাপাশি বসে থাকা,
আরহার কাছে এগুলোই তো সুখ। অথচ শেহজাদের জীবনে এই সহজ মুহূর্তগুলোর জন্য যেন সময় ধার করে নিতে হয়। সে ধীরে ধীরে আরহার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নরম গলায় বলল, জানিস আরু, মাঝে মাঝে আমারও খুব ইচ্ছে করে সব দায়িত্ব, সব ব্যস্ততা একপাশে রেখে শুধু তোকে নিয়েই বাঁচি। কোনো ফোন থাকবে না, কোনো ডিউটি থাকবে না, কোনো তাড়া থাকবে না, শুধু তুই আর আমি। আরহার হাসিটা ধীরে ধীরে মলিন হয়ে এলো। সে চুপচাপ তাকিয়ে রইল শেহজাদের চোখের দিকে। কিন্তু আমি তোকে এমন একটা জীবন দিতে চাই না যেখানে আমার দায়িত্বের জন্য তোকে সবসময় অপেক্ষা করতে হয়। আমি চাই একদিন এমন একটা সময় আসুক যখন তুই আমাকে নিয়ে কল্পনা করে নয়, সত্যি সত্যিই এসব করতে পারবি। আরহা চোখের কোণে নরম একটা হাসি ফুটে উঠল। এত ভাবছো কেন ক্যাপ্টেন? এই যে তুমি ছুটি পেয়েছো, আগামীকাল আমার স্বপ্নের দেশে নিয়ে যাচ্ছ, এটাই বা কম কিসের? আর হলো বাকি সব স্বপ্ন, সেগুলো একদিন ঠিক পূরণ হবে ইনশাল্লাহ। হয়তো এখন হবে না, কিন্তু আমি অপেক্ষা করব। শেহজাদ ভ্রু কুঁচকে তাকালো। কিসের? আর তার হাতটা আরও শক্ত করে ধরে বলল, সেই দিনের যেদিন আমার ক্যাপ্টেনের কোনো তাড়া থাকবে না। সেদিন তোমাকে কোথাও যাওয়ার আগে বারবার ঘড়ির দিকে তাকাতে হবে না। যেদিন আমি বলবো চলো বৃষ্টিতে ভিজি, আর তুমি আমাকে বকা না দিয়ে সত্যিই আমার সঙ্গে বৃষ্টিতে নামবে। শেহজাদ কয়েক মুহূর্ত কিছু বলল না। তারপর হঠাৎ আরহাকে নিজের দিকে টেনে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, তুই না অসম্ভব একটা মেয়ে, তবুও তুই অসম্ভব মেয়েটাকেই ভালোবাসো। শেহজাদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভয়ঙ্কর রকম ভালোবাসি। আমার লাইফে তুই ছাড়া কারো স্থান নেই। এই বুকটাতে শুধু তোরার রাজত্ব। আমি জানি না ভাগ্যে কী আছে, তবে খুব করে চাই তুই সবসময় এভাবেই আমার বুকে লেপ্টে থাক। আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ ও শেষ অধ্যায় তুই। শেহজাদের শেষ কথাগুলো শুনতে শুনতেই আর হাত চোখ দুটো ঝাপসা হয়ে এলো। এতক্ষণ ঠোঁটে লেগে থাকা হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এই মানুষটা তাকে কতটা ভালোবাসে। আর হার কোনো কথা বলতে পারল না। আচমকাই শেহজাদকে আরো শক্ত করে জড়িয়ে ধরল সে। মুখটা লুকিয়ে ফেলল তার বুকের মাঝে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া উষ্ণ অশ্রুগুলো ভিজিয়ে দিল শেহজাদের পোশাক। শেহজাদও আরও কিছু বলল না, শুধু মুচকি হেসে আরহাকে আরও একটু কাছে টেনে নিল নিজের বুকের সঙ্গে। তার বাহুর উষ্ণতায় আরহা নিঃশব্দে চোখ বুজে রইল। কিছু মুহূর্তের জন্য পৃথিবীর আর কোনো শব্দ তাদের প্রয়োজন হলো না। শুধু দুজনের নিঃশ্বাস, শব্দ আর বুকের ভেতর ধুকপুক করতে থাকা ভালোবাসাটুকুই যেন যথেষ্ট ছিল।